এরা জুলাই যোদ্ধা না, এরা হলো জুলাই সন্ত্রাসী। অবিলম্বে জুলাই যোদ্ধাদের ভাতা বন্ধ করতে হবে। আপনি 20,000 জুলাই যোদ্ধাদের সরকারি কোষাগার থেকে ভাতা দিতেছেন। হাদি ছিল একটা সন্ত্রাসী। হাদির কবর ওখান থেকে সরাইতে হবে। কবি নজরুলের কবরের পাশে থেকে হাদির কবর সরাইতে হবে। হাদি ছিল একজন সন্ত্রাসী। আর এই যে জুলাই যোদ্ধা যাদেরকে বলিয়া ভাতা দেওয়া হইতেছে, এই সব ভাতা বন্ধ করতে হবে। কোথায় যুদ্ধ হয়েছে? এদের নামের শেষে যোদ্ধা লাগাইছে কে? ডক্টর ইউনূস। পাটপার শুয়োরের বাচ্চা ইউনূসে কি করছে? সে নামের আগে জুলাই যোদ্ধা লাগাই দিছে। তাহলে আমরা কোথায় ছিলাম জুলাইতে? আমাকে দেখেন নাই? তাহলে আমরা তো 1990 সালে আন্দোলন করছি, তাহলে আমাদের নামের শেষে যোদ্ধা লাগে নাই কেন? আমরাও তো এর চাইতে পরাক্রমশালী জেনারেল এরশাদ ছিল স্বৈরশাসক, তাকে আমরা তখন ছাত্র নেতা, আমরা আন্দোলন করে তাকে উৎখাত করছি 90 সালে। ওই আমরা তো ভাতা নেই। এই যে আমানুল্লাহ আমান, খায়রুল কবির খোকন, তারপরে এহসান মিল, যাই হোক অনেকে শহীদ হয়েছেন এরশাদ আমলে, অনেকে আহত হয়েছেন। আমি নিজে আহত হয়েছিলাম, গুলিবিদ্ধ হয়েছিলাম। আমরা কি অত বড় বেশরমের বাচ্চা? বেশরম যে আমরা নামের শেষে ওই যোদ্ধা লাগাবো, লাগে ভাতা খাবো, ভিক্ষা খাবো সরকারের? এই দেশের অভ্যন্তরে একটা পলিটিক্যাল গভর্নমেন্টকে ডিমোনাইজ করার জন্য যে আন্দোলন হয়, এটা একটা গণতান্ত্রিক আন্দোলন এবং গণ অভ্যুত্থানের মাধ্যমে শেখ হাসিনার সরকারকে উৎখাত করা হয়েছে, যেমন এরশাদ সরকারকে আমরা উৎখাত করেছিলাম। তাইলে এখানে যুদ্ধের একটা সংজ্ঞা আছে, এখানে কি সেটা প্রযোজ্য? 1971 সালে সশস্ত্র লড়াই হয়েছে পাকিস্তানের বিরুদ্ধে, 30 লক্ষ শহীদ হয়েছে বাংলাদেশে, 3 লক্ষ মা বোন ইজ্জত দিয়েছে, সেইটা হলো যুদ্ধ। এখন ইরানের সাথে যেটা চলতেছে আমেরিকা, সেটা হলো যুদ্ধ, তারা হলো যোদ্ধা। রাশিয়ার সাথে ইউক্রেনে চলতেছে যুদ্ধ, এটা হলো যোদ্ধা। আওয়ামী লীগের একটা সরকার, তাদের বিরুদ্ধে গণ আন্দোলন হয়েছে, একটা গণ অভ্যুত্থান হয়েছে, এখানে যোদ্ধা পাইলেন কই? আপনি যোদ্ধা পাইলেন কই? আর এদের নামের শেষে যোদ্ধা লাগাইলো কিটা? আমরা তো লাগাই নাই আমাদের নামের শেষে জুলাই যোদ্ধা। জুলাই যোদ্ধা যারা নামের শেষে লাগাইছে এরা হলো সন্ত্রাসী। জুলাই আমরা যারা আন্দোলন করছি, আমরা কি নামের শেষে যোদ্ধা লাগাইছি? সার্চ দেন গুগলে, আমরা কই ছিলাম? আমার বাংলাদেশের কমিউনিস্ট পার্টি সামনে ছিল। আমাদের পার্টির কেউ তো যোদ্ধা নামের শেষে বলতেও লজ্জা পাই, লিখতেও লজ্জা পাই, আমরা তো লিখি নাই। মির্জা ফখরুল তো এই আন্দোলনে ছিল, জেলে গেছিল। তাইলে মির্জা ফখরুল কি জুলাই যোদ্ধা? আমি ভাতা নিব? তাহলে যে সমস্ত রাজনৈতিক নেতারা জুলাই আন্দোলনে অংশগ্রহণ করছে সবাই জুলাই যোদ্ধা? এই যে যারা জুলাই যোদ্ধা বলতেছে, এখন দেখতেছি যে ফুটপাত থেকে শুরু করে, টয়লেট থেকে শুরু করে একেবারে মন্ত্রী পর্যায় পর্যন্ত যে তদবির, চাঁদাবাজি, লুটপাট চলতেছে এই জুলাই যোদ্ধা কার্ড ব্যবহার করে, এটা তো অনৈতিক।
এরা সন্ত্রাসী, এরা দুর্নীতিবাদ, এরা লুটপাটকারী, এদের কোনো নীতি নৈতিকতা নাই। এই জুলাই যোদ্ধা, আমি জুলাই যোদ্ধা, আমি জুলাই যোদ্ধা। আরে রিক্সার ভাড়া দিবে না তার জন্য বলতেছে আমি জুলাই যোদ্ধা। এক সিএনজি আলাকে মারতেছে, বলতেছে চিনোস আমারে, ভাড়া কম দিব দেখে আমি জুলাই যোদ্ধা। কিসের বালে জুলাই যোদ্ধা? জুলাই যোদ্ধা কাট করেন মিয়া, সব জুলাই যোদ্ধা কাটেন। যে জুলাই যোদ্ধা বলবে তাকে গ্রেপ্তার করতে হবে, আইন করেন। জুলাই যোদ্ধা, জুলাই যোদ্ধা, জুলাই যোদ্ধা, জুলাই যোদ্ধা। কোন দেশের সাথে যুদ্ধ হয়েছে এরা জুলাই যোদ্ধা? আর আপনারা রাষ্ট্রীয় কোষাগার থেকে এদেরকে ভাতা চালু করছেন কি কারণে? এরা আহত হয়েছিল, সরকার যদি চিকিৎসার জন্য সহযোগিতা করে থাকে না, এখন এটা যুগ যুগান্তর রাষ্ট্রীয় কোষাগার থেকে এদের ভাতা দিতে হবে। তাহলে সবাইকে দিতে হবে যারা জুলাই যুদ্ধে অংশগ্রহণ করেছিল। কত লক্ষ লোক অংশগ্রহণ করছিল মনে আছে? এই 20,000 জনকে ভাতা দিতেছেন, এই 20,000 জনই অংশগ্রহণ করছিল। এক হাদিকে কোটি কোটি টাকা দিতেছেন। হাদি তো জুলাই আন্দোলনে মারা যায় নাই, হাদিকে সৃষ্টি করছে জামাত, মারছে, হত্যা করছে জামাত। তাহলে হাদি কেন কোটি কোটি টাকা পাবে? হাদির ভাই কেন চাকরি পাবে? হাদি কেন শহীদ হবে? হাদি কি জুলাই আন্দোলনে কি হাদি আহত হয়েছিল? সে কি জুলাই আন্দোলনে হাদি মারা গেছে? তাদের অভ্যন্তরীণ কোন্দলে তারা মারা গেছে। এখন সরকার থেকে এই ইউনুসা কোটি 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 টাকা দিছে, সিঙ্গাপুর থেকে চিকিৎসা করে নিয়েছে, তার ভাইকে লন্ডন দূতাবাসে চাকরি দিচ্ছে, একটা মগের মূল্য পেয়ে গেছে দেশটা। এই হাদিকে যে টাকা পয়সা দেওয়া হয়েছে এটি ফেরত আনতে হবে। হাদির ভাইকে যে চাকরি দেওয়া হয়েছে মানে চাকরিচ্যুত করতে হবে। হাদিকে যে কবি নজরুলের পাশে কবর দেওয়া হয়েছে ওই একটা জঘন্য ছেলে, ওখান থেকে সরাতে হবে। জুলাই যোদ্ধা, জুলাই যোদ্ধা, জুলাই যোদ্ধা। একটা গণঅভ্যুত্থান হয়েছে নেপালে, কি সুন্দর 3 মাস পরে একটা নির্বাচন হইয়া কি একটা সরকার তারা করে দেখিয়ে দিছে। এবং তারা আমাদেরকে লজ্জা দিতেছে, বলছে আমরা বাংলাদেশের মতো না, সরকার চাই না, শাসন চাই না। আর শেখ হাসিনাকে পতনের পরেই সর্বনাশ। এই ডক্টর ইউনূস আইছে, আমেরিকা থেকে রিয়াজ রহমানকে নিয়ে আসছে, আরো যে যেখানে আসলো তার সাঙ্গপাঙ্গ সবকে নিয়ে এসে ভাই ক্ষমতাটাকে দখল করছে। আর এই যে যারা নিজেরা জুলাই যোদ্ধা পরিচয় দিয়া 18টা মাস ধরিয়া কি পরিমাণ লুটপাট করছে তারা দেশটার মধ্যে জুলাই যোদ্ধার নাম করে। তারা সব পুরা ডিসি, এসপি, সচিব, ম্যাজিস্ট্রেট, জজ, বিচারপতি, পুলিশ আর সব বদলি নিয়ন্ত্রণ তারা ঘুষের মাধ্যমে করছে এই জুলাই যোদ্ধার নাম দিয়া, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন নাম দিয়া। তারপরে এই যে এনসিপি, জামাত, এরা আমরা 18 মাসে দেখলাম কি জুলাই যোদ্ধা পরিচয় দিয়ে, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন পরিচয় দিয়ে সারা দেশে এমনই লুটপাট করছে যে আপনি বৈষম্য বিরোধীর একজন উপজেলা লেভেলের বৈষম্য বিরোধী নেতা, সেও কোটি কোটি টাকার মালিক। তাহলে আপনি কেন এদেরকে ভাতা দিতে হবে? এত দেদার্স লুটপাট করছে। এখন রাষ্ট্রীয়ভাবে এদেরকে স্বীকৃতি দেওয়ার মানে হলো, এই ভাতা দেওয়ার মানে হলো কি? রাষ্ট্রীয়ভাবে এদের স্বীকৃতি দেওয়া, ভাতা দেওয়ার মানেটা কি? তাদের একটা লাইসেন্স দেওয়া, চাঁদাবাজি করার একটা লাইসেন্স দেওয়া। 18 মাসে জুলাই যোদ্ধা পরিচয় দিয়া যে ধরনের আচরণ তারা করেছে, লুটপাট করেছে, মব সন্ত্রাস করেছে, রাষ্ট্রীয় ক্ষমতাটাকে কুক্ষিগত করে রেখা তারা এক একজন হাজার হাজার কোটি টাকার মালিক হয়ে গেছে।
এক একজন হাজার হাজার কোটি টাকার মালিক হয়ে গেছে, তাহলে তাদেরকে কেন ভাতা দিতে হবে? এই যে তারা, ঠিক আছে, একটা গণ অভ্যুত্থান হয়েছে দেশে, এখানে লক্ষ লক্ষ লোক অংশগ্রহণ করছে, সারা দেশের মানুষ অংশগ্রহণ করছে। দেখেন, যারা জুলাই কার্ড বেচা কিনা করতেছে, ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেউ মারা গেছে, বেশিরভাগই মারা গেছে এদেশের মেহনতি মানুষ, কৃষক, শ্রমিক, মেহনতি মানুষ মারা গেছে বেশিরভাগ। দেখেন হিসাব করে, তাদের সন্তানরা মারা গেছে, কিন্তু তারা তো বঞ্চিত। এই জুলাই যোদ্ধা সাইজিয়া 18 মাসে কি হয়েছে? এরা হলো সন্ত্রাস, মব সন্ত্রাস। সারা দেশের মাজার ভাঙ্গা হয়েছে, কবর থেকে লাশ তুলে পোড়ানো হয়েছে, হিন্দুদের নির্যাতন করা হয়েছে, মুক্তিযোদ্ধাদের বেইজ্জতি করা হয়েছে, জুতার মালা গলায় দেওয়া হয়েছে, গাছে বাইন্ধে মানুষকে পুড়িয়ে হত্যা করা হয়েছে। দেদারসে 18 মাস দেশের কোনো নিয়ম কানুন ছিল না, আইন শৃঙ্খলা ছিল না। এরা বিভিন্ন, এদের কারণে শত শত গার্মেন্টস বন্ধ হয়ে গেছে, এদের চাঁদাবাজির কারণে, সেটা আমরা এখন জানতেছি। এরা দেশটারে মগের মুল্লুক বানাইছে। এই জুলাই যোদ্ধা ভয় দেখে এক একজন হাজার হাজার কোটি টাকার মালিক হয়ে গেছে, চাঁদাবাজি করছে। কি একটা পরিবেশ সৃষ্টি করছিল তারা! কোথায় যুদ্ধ করছে? কোথায় অস্ত্র? কই অস্ত্র? কই জুলাই যোদ্ধা? এর জুলাই সন্ত্রাসী। যারা বলবে আমি জুলাই যোদ্ধা, এরা হলো জুলাই সন্ত্রাসী। কিসের যোদ্ধা? একটা গণতান্ত্রিক আন্দোলনের নেতা হইতে পারে, গণতান্ত্রিক আন্দোলনের কর্মী হইতে পারে, এটি নিয়ম। যত আমরা গণতান্ত্রিক আন্দোলন করছি, কেউ যোদ্ধা দাবি করছে, যোদ্ধা দাবি করার মানেই তো হলো বদমাইশি করার জন্য, লুটপাট করার জন্য, ধ্বংস করার জন্য। যোদ্ধা নামের সাথে টাইটেলটা নিচে এখন এই এদেরকে, এই যে জুলাই যোদ্ধা, এদেরকে সারা জীবন চাঁদাবাজি করার একটা লাইসেন্স দিয়ে দিলেন, মাস্তানি করার একটা লাইসেন্স দিয়ে দিলেন। আইন করতে হবে, কেউ নামের শেষে যোদ্ধা লিখতে পারবে না, কেউ জুলাই যোদ্ধা পরিচয় দিতে পারবে না। হ্যাঁ, বলতে পারবে। আমরা এখনো বলি 1990 সালে আমরা গণ অভ্যুত্থান আন্দোলনের নেতা বা কর্মী। আমি নিজে গুলিবিদ্ধ হয়েছি। যারা 90 আন্দোলন করছে, তারা বলতেছে না যে তারা আন্দোলন করছি। সমস্যা কি? যোদ্ধা লাগাইতে হবে এই কারণে, যাতে চাঁদাবাজি করা যায়, যাতে পাবলিককে ভয় দেখানো যায় যে আমি একজন যোদ্ধা, যুদ্ধ করছি, আমার কাছে অস্ত্র আছে, তোমরা চাঁদা দাও। হয়েছে তো তাই। জুলাই যোদ্ধারা, এদেরকে রাস্তায় মানুষ কুত্তার মতো পিটাইব। এরা জঙ্গি, জুলাই জঙ্গি। এরা জুলাই, নেপালে যারা বিপ্লব করছে, গণতান্ত্রিক আন্দোলনের নেতা যারা, এই জুলাই যারা আন্দোলন করছে, এরা গণতান্ত্রিক আন্দোলনের নেতা কর্মী, স্যালুট। কিন্তু এটাকে ব্যবহার করে হাজার হাজার কোটি টাকার মালিক হয়েছে তোমরা কেমনে? এটাকে ব্যবহার করে লুটপাট, ধর্ষণ, হত্যা কি করতে বাকি রাখছো? অর্থ পাচার। 3 মাসে নির্বাচন হবে, সেই নির্বাচন 18 মাস নিয়ে গেল কেন তোমরা? এই জুলাই যোদ্ধারা করছে, ডক্টর ইউনূসের সাথে যোগ দিয়ে, যাতে তারা জিদারছে লুটপাট করতে পারে, সেই কারণে তারা এটা করছে। কাজেই জুলাই যোদ্ধাদের অবশ্যই ভাতা বন্ধ করতে হবে। আইন করে কেউ নামের শেষে যুদ্ধ লাগাইতে পারবে না। জুলাই যোদ্ধা কেউ বলতে পারবে না, এই কার্ড ব্যবহার করে কেউ চাঁদাবাজি করতে পারবে না, প্রভাব খাটাইয়ে বাণিজ্য করতে পারবে না। এটা আইন করতে হবে। কেউ জুলাই যোদ্ধা পরিচয় দিলে তাকে গ্রেপ্তার করতে হবে। যোদ্ধা না, তাকে বলতে হবে যে 24 গণঅভ্যুত্থানের আমি একজন নেতা, 24 গণঅভ্যুত্থানের আমি একজন প্রথম সারির নেতা ছিলাম। যেমন অতীতের যত আন্দোলন হয়েছে, সকল নেতারা যেটা বলে,
সেটাই বলতে হবে। আপনারা এসে দেশটার মধ্যে ভাঙচুর, লুটপাট, অন্যায়, অরাজকতা সৃষ্টি করে এখন নামের শেষে আপনারা রাষ্ট্রীয় কোষাগার থেকে 20,000 জনকে ভাতা দিতেছেন, আর বাকি জীবন নামের শেষে যুদ্ধ লাগাই দিলেন। এখন এরা সারা জীবন যুদ্ধ করব, কি কার সাথে যুদ্ধ করব? পাবলিকের সাথে যুদ্ধ করব, রিক্সাওয়ালার সাথে যুদ্ধ করব, টেম্পোওয়ালার সাথে যুদ্ধ করব, বাসে উঠে যুদ্ধ করব, গার্মেন্টসের মালিকের সাথে যুদ্ধ করব, এরা চালাবাজি করবো সারা জীবন। অবিলম্বে জুলাই যোদ্ধাদের ভাতা বাতিল করতে হবে। যোদ্ধা কাকে বলে? কিসের যুদ্ধ? 2024 সালে হাসিনা বিরোধী যে আন্দোলন হয়েছে, এটা হলো গণ অভ্যুত্থান। এখানে কোনো যুদ্ধ হয় নাই, এখানে কোনো জুলাই যোদ্ধা নাই। যোদ্ধা হলো তারাই পাকিস্তান সেনাবাহিনীর বিরুদ্ধে যারা অস্ত্র নিয়ে সশস্ত্র সংগ্রাম করছে, লড়াই করছে, জীবন বাজি রেখা 30 লক্ষ বীর বাঙালি জীবন দিয়েছে যুদ্ধ করে, সম্মুখ যুদ্ধ করে। আর 3 লক্ষ মা বোন ইজ্জত দিয়েছে। আর সারা দেশ ধ্বংস হয়ে গেছে যুদ্ধে, এবং প্রায় 2 কোটি মানুষ ভারতে আশ্রয় দিয়েছিল। সেটা হলো যুদ্ধ। যে যুদ্ধের বিনিময়ে একটা দেশ স্বাধীন হয়েছে। যদি ভাই তোমরা তখন কই ছিলা জামাত শালারা? তোমরা তো তখন ভয়ে মুক্তিবাহিনীতে নাম লেখাতে সাহস পাও নাই। তোমরা আলবদর বাহিনী গঠন করছিলা, গঠন করিয়া রাজাকার বাহিনী গঠন করছো, করে কি করছো? সরকারের সাথে সবসময় তোমরা থাকো বন্দুকের পাশে। বিরোধী দলে যে বুক পাতার মতো ক্ষমতা, যুদ্ধ করার মতো ক্ষমতা তোমাকে আছে, সেই সাহস আছে, হিম্মত আছে নাই। কাজেই যুদ্ধ হইল 71। পৃথিবীতে আরো অনেক যুদ্ধ হয়েছে। ওই যে ইরান আর আমেরিকা ইসরায়েল যুদ্ধ হচ্ছে, এটা হলো যুদ্ধ, তারা হলো যোদ্ধা। দেশের অভ্যন্তরীণ কোন একটা রাজনৈতিক পলিটিক্যাল গভর্নমেন্টকে ডিফল্ট করার জন্য, পতন করার জন্য যে আন্দোলন হয়, সেখানে তাদেরকে যোদ্ধা বলা যায় না। উনিশশো সালে আমরা আন্দোলন করেছি না? আমি নিজে গুলিবিদ্ধ হয়েছি না 1987 সালে? অনেক বোকাচোদা না বুঝাই এখানে আমার গালাগালি করে। কিছু সিংরা নাবালক ছেলে পেলেও দেখি গালাগালি করে। বোকাচোদা বুঝে না ওরা যে তগো যে আপা ছিল শেখ হাসিনা, এদের গালাগালি করতাম আমি। বড় বড় সমাবেশে গালাগালি করছি, অনলাইনে করছি। কি করছে? জেল খাটছি, জেলে নিছিল, জেল খাটছি। আওয়ামী লীগের আমলে কয়েকবার জেলে গেছি আমি, কয়েকবার জেলে গেছি, হাজতে গেছি, মায়ের খাইছি। হ্যাডাম না থাকলে কথা বলা যায় না। তোরা গালাগালি করস, তারা বানা একটা ভিডিও বানায় এরকম ভাবে। এই যে এখন তারেক রহমানের গালাগালি করি, ভুল করলে গালাগালি করবো না? তারেক রহমানের এখন আমরা গালাগালি করি, করব, ল্যাংটা করে দিব গালাগালি করতে করতে। যদি দুর্নীতি করে, লুটপাট করে, ভুল করে, শেখ হাসিনা যেমন গালাগালি করছি, তাকে করা শুরু করেছি, তাকে করব, অলরেডি শুরু করছি। তারেক রহমান যে মালয়েশিয়া, চীন গেল, সে তো ব্যর্থ হয়েছে। আর আগের ভিডিওতে বলছি যে তারেক রহমানকে খেয়ে দিব, জঙ্গি যারা ঘেরে ফেলছে, কোনো যোগ্যতা নাই। তাহলে তারেক রহমান কি করবো? আমার তারেক রহমানের কি হাডাম আছে? কি করবো? ধরবো, তা পুলিশ জেলে নিব, এই তো। না হলে ও যে কদিন ক্ষমতায় আছে সে কদিন জেলে থাকবো, তারপর কি হবে?
পয়সা চলে আসবো, আবার বলবো। কাজেই আর যেমন তেমন হ্যাডাম নিয়ে আমাকে গ্রেপ্তার করা সম্ভব না। কমিউনিস্ট বুঝো, কমিউনিস্ট কারে করে বুঝো? চীন আমাদের, এই বেটা রাশিয়া হলো আমাদের। এইসব দেশে যাইয়া অনেকে ভুল করে যে ভারতের দালাল। বাংলাদেশ হলো মৌলবাদী, যেমন জামাত ঘৃণা করি, তোমরা তো এটাও বুঝো না যে ভারতের যে দল ক্ষমতায়, এরা হলো ভয়ঙ্কর মৌলবাদী, ওরা হলো হিন্দু মৌলবাদী, আর এরা হলো বাংলাদেশের মৌলবাদী। জামাত, হেফাজত, এরা একই। মুজির গোষ্ঠী আর হেফাজত জামাত গোষ্ঠীটা একই, এরা উগ্রবাদ। ওরা গরুর গোস্ত ইন্ডিয়াতে না খেয়ে, গরুর গোস্ত খাওয়ার জন্য মানুষ পিটিয়ে মেরে ফেলাতে পারে, ওরা মারে। গরুর গোস্ত খাইছে এই জন্য মানুষকে মেরে ফেলায়, অনেক দেখছি। আবার বাংলাদেশে ধর্ম অবমাননা করছে বলে যে দীপু দাসকে আগুনে পুড়ে ফেললো গাছে টাঙিয়ে। এরা তো একই 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 হিন্দু মৌলবাদী জঙ্গি, মুসলমান মৌলবাদী সারা হলো জঙ্গি, এরা একই। এখন যে ভিডিওটা যে কারণে আমি করতে চাইলাম, এখন তাহলে যে জিনিসটা বলতে চাইতেছিলাম, আলোচনাটা ইউটার্ন হয়ে গেল মনে হয়। এই যে তারেক রহমানের কথা যে বলতেছি, আচ্ছা তারেক রহমান বাংলাদেশে এখন যেভাবে জঙ্গিবাদের উত্থান হয়েছে, তার ক্ষমতায় টিকে থাকাটা এখন দুষ্কর হয়ে যেতে পারে। 2001 থেকে 2005 পর্যন্ত আমাদের হলো যে যেটা বলছিলাম, কথাটা আবার উল্টা দিকে চলে গেছি। এবারে চীন হলো আমাদের, চীনের সাথে আমাদের সম্পর্ক আছে, কমিউনিস্ট শাসন চলতেছে। রাশিয়া হলো কমিউনিস্ট রাষ্ট্র, ভেনেজুয়েলা হলো কমিউনিস্ট রাষ্ট্র, কিউবা হলো কমিউনিস্ট রাষ্ট্র, উত্তর কোরিয়া হলো কমিউনিস্ট রাষ্ট্র। এই সমস্ত রাষ্ট্র হলো আমাদের। যত ধনপঞ্চ দাও, ইচ্ছা করলে একজন কমিউনিস্টকে তুমি গ্রেপ্তার করতে পারবা না বাংলাদেশে, ওইটা দেখাও। শেখ হাসিনা করছিল না, তারপরে কি হয়েছে পরিণতি দেখো না তোমরা। এখন এই ভিডিওটা আমি তো ভুলে গেলাম যে এই ভিডিওটা যে করতেছি, আমি ভিডিওটা শুরু করছি কি দিয়া, এটাই তো ভুলে গেলাম। তাহলে ভুলে যখন গেছি, তাহলে এখন তারেক রহমানের উপরে বলি। 2001 থেকে 2005 তারেক রহমানের আমলে আব্দুর রহমান আর বাংলা ভাই যেভাবে জঙ্গিবাদের উত্থান করেছিল, 500 জায়গায় বোমা মারছিল, শেখ হাসিনার সমাবেশে গ্রেনেড মারছিল, এর দায়ভার তো নিতে হয়েছে বিএনপিকে। এর জন্য দেখেন ইআইসি 111 আসছে, তারেক রহমানের মাজা ভেঙে দিছে। এখনো কিন্তু তারেক রহমানের মাজায় ব্যথা আছে, উনি নিজেই বলছেন। এখন যে বাংলাদেশে কালেমার পতাকা নিয়ে সারা দেশ যেভাবে উত্তাল হয়েছে, এটা যদি তারেক রহমান না বুঝে থাকে, কিন্তু তারেক রহমানের পতন নিশ্চিত হয়ে যাবে। আমি তো আগের ভিডিওতে বলছি, $50 মিলিয়ন ঢুকছে, আমেরিকা ঢুকেছে বাংলাদেশে। $50 মিলিয়ন আমেরিকা বাংলাদেশে ঢুকেছে। তারা ইচ্ছা করে সে টাকার বিনিময়ে এই কালেমের পতাকা দিয়ে মিছিল টিছিল করাইতেছে। মানে ইরানের খাওয়ার পরেই, ধ্বংস করার পরেই বাংলাদেশে হামলা চালাইব। তারা
বা চালিয়ে এখানে তারা একটা ঘাঁটি করব, একটা ছোট একটা খ্রিস্টান রাষ্ট্র করবো। তো তারেক রহমান এটা বুঝতে চাচ্ছেন। যাই হোক, রাষ্ট্র পরিচালনায় এত কাঁচা হলে তো হবে না। যেমন বাংলাদেশের এখন উল্লেখযোগ্য ঘটনাগুলো হলো কি, ত্রিবেদী, ভারত সাথে আমাদের সম্পর্ক নেই, আমরা চীন রাশিয়া এই লাইনে আমাদের, কিউবা, দক্ষিণ কোরিয়া, উত্তর কোরিয়া এদিক দিয়ে, কিন্তু ভারতের জঙ্গি সোমালের জঙ্গি হিন্দু এরা একই। তারেক রহমানের তো খেয়ে ফেলবো এই বাংলাদেশের এই জঙ্গিরা খেয়ে পড়ে। এখন শুনেন, তারেক রহমান যে মালয়েশিয়া গেল, সে কি কিছু পাইছে? তারেক রহমান যে মালয়েশিয়া গেছে কিছু পাইছে? কিছু পায় নাই। শ্রম বাজার খুলতে পারে নাই, শুধু একটা গান গাইছে, আমার বন্ধু কত জাদু জানে। জাদু জানে যে গানটা গাইছে, তারেক রহমান জাদুকর বানাইয়া বিদায় করে দিচ্ছে। জাদুকর মানে তো হলো কি, ভেলকিবাজি ছাড়া, মানুষ ঠগাই ছাড়া, এদেরকে জাদুকর বলে। জাদু দেখাইয়া মানুষের লোকে প্রতারণা করে, মানে ভেলকিবাজি করে, এটা তো ফ্রড। চাইলে মালয়েশিয়া বলে দিছে এটাই যে তুমি ফ্রড, খুশি হওয়ার কিছু নাই। এই গান দিয়ে কোনো চুক্তি হয় না মালয়েশিয়ার সাথে। গেছিল শ্রম বাজার খোলার জন্য, খুলে নাই। কেন খুলে নাই বলছি। এই যে তারেক রহমান গেছিল চীনে, আমাদের যে মহাপরিকল্পনা, চীনের সাথে যে চুক্তি করার জন্য গেছিল যে ভারতকে দিব না তিস্তা ব্যারেজ মহাপরিকল্পনাটা, চীনে দিব, চীনে নিছে? চীনে নাই, কোনো চুক্তিও করে নাই। কেন নাই? আমরা তো ধরা খেয়ে গেছি আমেরিকার কাছে। চীনও এটা বলছে, মালয়েশিয়াও এটাই বলছে। কি বলছে? তোমরা আমেরিকার সাথে যেভাবে চুক্তি করছো আস্তে পিষ্টে বাঁধাইয়া, সেই জায়গাতে তো আমরা আর তোমাদের দেশে ইনভেস্ট করতে পারি না সেখানে, কারণ এখানে তো অনেক তোমরা আমেরিকার গোলাম হয়ে গেছো। আমরা ওই দেশে ইনভেস্ট করলে ওখানে আমেরিকার হবে, তোমরা চুক্তি করিয়ে ফেলাইছ। তাহলে বুঝছেন যে এই কারণে মালয়েশিয়া যেও তারেক রহমান কিছু পায় নাই, চীনে যেও কিছু পায় নাই। আর এই ফাঁকের দেশে এসে দেখে জঙ্গিতে ভরে গেছে, সারা দেশে কালেমার পতাকা উঠতেছে আমেরিকান ডলারে। কয়েকদিন পরে এখানে আমেরিকা হামলা করবে, করে ঘাঁটি নিবে এই জঙ্গি দমনের জন্য। জঙ্গি নেই বাংলাদেশে, কিসের জঙ্গি? $50 মিলিয়ন ঢুকেছে, এদেরকে কাছে বিতরণ করছে যে তোমরা এই করো, কালিমার পতাকা লিখে নিয়ে এমনি করো, দু এক জায়গায় বোমা টোমা মারো, তাহলে পরে তারা তখন এই জঙ্গি নির্মূল করার জন্য। আল কায়দা সৃষ্টি করছিল কে? আমেরিকা, মার্সে কে? আমেরিকায়। IS সৃষ্টি করছিল কে? আমেরিকা, মার্সে কে? আমেরিকায়। ওসামা বিন লাদেন কোথায় পলাই আসছিল আপনারা জানেন তো? পাকিস্তানের, সেখান থেকে ধরে নিয়ে যে মাইরে ফেলছে। মোল্লা আমার ওমর কোথায়? শেষ। আমেরিকা যা শত্রু, পৃথিবীর কোন জায়গায় তার জন্য নিরাপদ না। ওসামা বিন লাদেনকে হত্যা করছে কোন জায়গায়, যে কোন ঘরের ভিতরে পাকিস্তানের, বুঝছেন যে আমেরিকা কোথায় আছে? সেখান থেকে আইসা পাকিস্তানের মতো একটা রাষ্ট্রের একটা ঘরের ভিতরে আত্মগোপনে আছে ওসামা বিন লাদেন, সেখান থেকে নিয়ে দিয়ে তার পেট ফাইয়া পাথর বাইন্দা সাগরে ডুবাই দিচ্ছে। বড় বড় কথা করতেছেন বাঙ্গু মুমিনরা। খামিনি কোথায় আজকে? সেই আমেরিকা থেকে আইসা খামিনি ভোর 4টার সময় মিটিং ডাকছে, সেখানে এসে হত্যা করছে, তারা চলে গেছে। আমি যে বলি যে বাংলাদেশের এই বাঙ্গু মুমিনরা, এদের কোনো জ্ঞান বুদ্ধি নাই,
এখন বাংলাদেশে শিশু বলাৎকারের জোয়ার আর জঙ্গিবাদের জোয়ার। আমাদের বাংলাদেশি পর্যটকরাই সব থেকে সংখ্যায় ভারী, তারাই সব থেকে বেশি আসেন। নিকটবর্তী দেশ অনেকেই খুব সস্তাতেও আসতে পারেন। এখন নতুন যে ট্রেন হয়েছে বেনাপোল পর্যন্ত পদ্মা সেতুর ওপর দিয়ে, সেখান থেকে এসে সীমানা মানে সীমান্ত অতিক্রম করার পরেই অল্প খরচে, একজনকে দেখলাম ফেসবুকে লিখেছে যে আমার 50 টাকা অটো ভাড়া দিয়ে আমি পৌঁছালাম বনগা স্টেশনে, তারপরে সেখান থেকে 20 টাকা ভাড়া দিয়ে আমি শিয়ালদা পৌঁছে গেলাম। বিমানে আসার থেকে তো কলকাতা পৌঁছানো, কলকাতা স্বাভাবিক এই কারণে যে কলকাতায় ভাষা খাদ্য দুটো একটা সাযুজ্য আছে দুটো এলাকার মধ্যে, মানে বাংলাদেশ বা পশ্চিমবঙ্গের মধ্যে, বাঙালিদের মধ্যে বা ভারতের অন্যত্র যাওয়ারও একটা সুবিধা হয়ে গেল, কারণ বহু পর্যটক কিন্তু উত্তরবঙ্গে বেড়াতে যেতেন। যখন আমার যেটা মনে হয় এই পর্যটন ভিসা চালু হওয়ার অর্থ এরপরে আরেকদিন হয়তো ঘোষণা হতে পারে যে দু দেশের মধ্যে যে ট্রেন গুলো বন্ধ হয়ে আছে, মৈত্রী, বন্ধন, মিতালি, যেগুলো কলকাতা সঙ্গে ঢাকার যোগাযোগ এবং ঢাকা থেকে উত্তরবঙ্গে মানে শিলিগুড়ি পর্যন্ত আসা যেত। ফলে এই ট্রেনগুলো আমি আশা করছি হয়তো যদি ট্যুরিস্ট ভিসা সেইভাবে চালু হয়, কারণ ভিসা চালু হলে ট্যুরিস্ট যত আসবে তখনই তো ট্রেনগুলোর গুরুত্ব বাড়বে, তখন হয়তো সেটা চালু হওয়ার একটা সম্ভাবনা দেখা দিচ্ছে। আমার মনে হয় ভারত সরকার সেক্ষেত্রে খুবই একটা দীনেশ ত্রিবেদী যাওয়ার পর থেকে খুব ইতিবাচক সিদ্ধান্ত নিচ্ছেন বলেই মনে হয়। দাদা, আপনি হয়তো ফটোকার্ডটা দেখেছেন, আমার কাছে এই মুহূর্তে নাই, না হলে আমি দেখাতে পারতাম। একজন মহিলা দীনেশ ত্রিবেদীর কাছে অনুরোধ বলছেন যে ওনার হাজবেন্ডের চিকিৎসা দরকার, উনি ভিসা পাচ্ছেন না, যেতে পারছেন না। এই মহিলাই সেই মহিলা যে গত 24 মাস দিল্লি না ঢাকা, দিল্লি না ঢাকা, ওই যে হাদির সেই কথায় সব ছিঁড়ে ফেলো, ওই মিছিলগুলো স্লোগানগুলো দিতেন। ওনারাও কি আসলে ভিসা পাবে না? না, দেখুন, এটা তো একটা মানবিক দিক এবং উনি সরাসরি হাই কমিশনারকে অনুরোধ করেছেন এবং আমার মনে হয় নিশ্চয়ই হাই কমিশনার বিবেচনা করছেন। দেখুন, ভারত বিরোধী সম্প্রতি তো আমি শুনেছি যে আপনাদের এনসিপির নেতা বাড়ির শ্বশুর মশাইরা কলকাতায় চিকিৎসা করতে এসেছিলেন। জি জি, যখন মেডিকেল তখনও সম্পূর্ণ ভিসা চালু হয়নি সেই অবস্থাতেও। ফলে আশা করছি যে নিশ্চয়ই হয়তো তিনি পাবেন এবং এটা পাওয়ার পর তিনি বুঝবেন যে ঢাকা বা কলকাতা নয়, এরকম কোন বিভাজন রেখা টানাটা সঠিক নয়। কারণ ঢাকাই হোক বা দিল্লি হোক বা কলকাতা হোক, এটা পারস্পরিক স্বার্থের প্রয়োজন এই সংযোগ রাখাটা। এটাকে রাজনীতির মোড়কে কোনো বিভেদ তৈরি করলে শেষ পর্যন্ত ক্ষতিগ্রস্ত তিনিই হচ্ছিলেন, তাই না? আজকে সেটা চালু হওয়ার পর আমার মনে হয় তিনি লাভবান হবেন। দাদা, আমি একটা কোশ্চেন না নিয়ে পারছি না। হ্যাঁ, গৌতম লাহিড়ী দাদার কাছে আমার একটা প্রশ্ন, আপনাদের শরীরে কি রক্ত মাংস নেই? আপনাদের বিশ্বস্ত বন্ধুর জন্য কি করলেন? জনগণের মাঝে সত্যটা প্রকাশ করুন প্লিজ দাদা। উনি একটা প্রশ্ন রেখেছেন। আরেকজন লিখেছেন, দাদা আপনাদের লজ্জা নেই? যাবে তো সব ভারত বিরোধীরা। কি বলবেন? পাবলিক, এটা পাবলিক বলছে। না না, আমি বুঝতে পারছি, ঠিক কথাই, কিন্তু ভারত বিরোধী যারা তারা সকলেই আসতে পারবেন কিনা সেটা আমি জানি না। সেটা তো ভারতীয় হাই কমিশন প্রত্যেকের ভিসা দেওয়ার ব্যাপারে তদন্ত করেই তারা সিদ্ধান্ত নেবেন, তাই না? এবং ভারতের স্বরাষ্ট্র মন্ত্রণালয় সে ব্যাপারে মত দিলে তবে তারা ভিসা দেবেন। সেক্ষেত্রে তো আমার মনে হয় না যে সকলে এরকম অবারিত ভাবে ভিসা নিয়ে চলে আসবেন। ভুল ত্রুটি কিছু হয়তো হতে পারে একটা দুটো, কিন্তু সাধারণ নাগরিক যারা চান, যারা কোনো রাজনীতি মারপ্যাচের মধ্যে নেই, যারা প্রশ্ন করছেন আমি ধরে নিচ্ছি তারাও অরাজনৈতিক ব্যক্তি, তাদেরও ব্যক্তিগত প্রয়োজনে তাদের মতনই অনেকের ব্যক্তিগত প্রয়োজন আছে, যে কারণে তারা আসতে চান। ঈদের সময় কলকাতায় এসে তারা বাজার করতে, দুর্গাপুজো দেখতে আসতে কলকাতা থেকে বাংলাদেশ, তারা কিন্তু দুর্গাপূজাই দেখতে আসে, সেখানে ধর্মের কারণে না, উৎসবের জাঁকজমক এবং আড়ম্বর দেখতে আসতেন। ফলে এই যাতায়াতটা কিন্তু যত হবে না তত একে অপরকে ভুল বোঝাবুঝি গুলো কমে যেতে পারে বলে আমার ভাবা। দাদা, আমি আপনাকে এখন কয়েকটা ছবি দেখাই, তারপরে করছেন। সারা বাংলাদেশে আছে
মৌলবাদের চরম উত্থানটা ঘটেছিল 1975-এ, যেদিন বঙ্গবন্ধুকে সপরিবারে হত্যা করা হয়, তাই না? তার 75-এর পরবর্তী সময় থেকে আমি বলবো 91 সাল পর্যন্ত, কারণ 91 সালে প্রথম বিএনপি সরকার ক্ষমতায় আসে, গণতান্ত্রিক সরকার। তার আগে সামরিক সেনা শাসন ছিল, যদিও জিয়াউর রহমান তিনি ক্ষমতায় এসেছিলেন ঠিকই, পরবর্তীকালে তিনি রাজনৈতিক দলও তৈরি করেন, কিন্তু সেই সময়তেও কিন্তু মৌলবাদের উত্থান ছিল, এবং মৌলবাদ কিন্তু বাংলাদেশের রাজনীতিতে বরাবর আছে। এই কারণেই এই বলবো যে আপনি 1972-এরও যদি বাংলাদেশের ভোট দেখেন, 27% মানুষ বঙ্গবন্ধুর বিরুদ্ধে ভোট দিয়েছিল। এই মানুষগুলো কিন্তু বাংলাদেশে সবসময় আছে। তারা এই সময়ে সরকারগুলোর মদত পেয়ে তারা অনেক বেশি, এখন আপনি তাদের চোখের সামনে দেখতে পাচ্ছেন, যারা উদারপন্থী বা যারা মুক্তিযুদ্ধের পক্ষের মানুষ, তারা কার্যত অনেকে লুকিয়ে আছেন, অনেকে সমাজে বাইরে বেরোতে পারছেন না বা মুখ খুলছেন না, যে পরিবেশ পরিস্থিতি রয়েছে। কিন্তু সেই সংখ্যাটা কিন্তু বেশি, মৌলবাদের সংখ্যাটা কিন্তু সংখ্যা আছে, অস্বীকার করা যাবে না, তো সেটাই বাংলাদেশের সব, এটা আমি বিশ্বাস করি না। কিন্তু যেমন আজকে এবং গতকালকে বেশ বড় বড় কিছু মিছিল হয়েছে, এবং আপনার সেখানে বক্তৃতাতে যা আছে, যেমন একটা বক্তৃতা এখন খুব ভাইরাল, সেখানে বলছে যে পুলিশ যদি বিচার না করে তাহলে উনি কসম খেয়ে বলছেন যে তাকে হত্যা করা হবে। এটা ওপেন, শত শত মিডিয়া দ্বারা। বিষয়গুলোকে কিভাবে দেখছেন দাদা? এটা তো বলছি যে শুধু ভারতের জন্য তো নয়, এটা বাংলাদেশের জন্য একটা উদ্বেগের বিষয়। বাংলাদেশের সরকার যদি মৌলবাদ এবং জঙ্গিবাদকে দমন না করেন, সোজা বাংলায় প্রবাদ হচ্ছে যে বাঘের পিঠে চড়লে সেই বাঘই একদিন খেয়ে ফেলে। ফলে এদেরকে নিয়ন্ত্রণ না করতে পারলে কিন্তু বর্তমান সরকারের ক্ষেত্রেও কিন্তু একটা জটিলতা দেখা দেবে, মানে অসুবিধা দেখা দেবে। ফলে তাদের নিজেদের স্বার্থে গোটা বিশ্বের কাছে তাদের ভাবমূর্তি উজ্জ্বল করার জন্য এই জঙ্গিবাদকে রোখার তারা পদক্ষেপ নিচ্ছেন, সেটা দৃশ্যত যেন দেখা যায়, সবাই যেন দেখতে পায়। সেটা যদি না দেখেন তাহলে ইউনূস সরকারের মতোই তাদের চরিত্র প্রকাশিত হবে একই রকম ভাবে। ইউনূস যেরকম কোনো কিছু করেননি, জঙ্গিবাদকে রোখার কোনো চেষ্টা করেননি, এখন যদি তারেক রহমান সরকারও না করেন, তাহলে বিশ্বের কাছে তাদের ভাবমূর্তি কলঙ্কিত হবে বলেই মনে করি। কারণ বিষয়টা কি হয়েছে জানেন দাদা, যেই মাত্র না ভারতে নিযুক্ত ইসরায়েলি রাষ্ট্রদূত বললেন যে বাংলাদেশে হামাসের সমর্থক আছে, ঘাঁটি বলেন নাই উনি, সমর্থক আছে, না পাকিস্তানে ঘাঁটি আছে বাংলাদেশ, এর ঠিক একদিন পর থেকেই শুরু হলো এই ঘটনা, মানে এই পতাকা লাগানো। এবং এখন তো এমনও কিছু পতাকা এসছে যেগুলো মানে বাংলাদেশের জাতীয় পতাকার আদলে বানানো, মানে মাঝখানে কলেমা লেখা এবং দুই পাশেই আপনার, আমি একটা হয়তো আপনাকে ফটোতে এইভাবে দেখাতে পারি, এই যে 6 লাভ বাংলাদেশে এখন এই পতাকা। ঠিক ইসরায়েলি কূটনীতিক বলার পরেই দেখি যে এইটার উৎপাদ বাড়লো। এর কি কোনো পাওয়া যায় বা আপনাদের জন্য অ্যালার্মিং কিনা? আপনার তো পার্শ্ববর্তী রাষ্ট্র। অবশ্যই অ্যালার্মিং, অবশ্যই অ্যালার্মিং। কারণ হামাসের কর্মকাণ্ডকে আমরা কখনোই সমর্থনও করি না। কেবলমাত্র তারা ফিলিস্তিনের একটি রাজনৈতিক দল বলে তারা যেটা করেন, এটাকে সব তাদের কর্মকাণ্ডকে আমরা, তারাও যে হত্যাকাণ্ড চালিয়েছেন সেগুলোকে আমরা সমর্থন করি না, এবং তারা উগ্রপন্থী, চরমপন্থী। ফলে এদের প্রভাব তো মুসলিম দেশগুলোতে সহজেই বিস্তার লাভ করতে পারে, এবং যার প্রভাব ভারতে আসতে পারে, এটা অস্বীকার করার কোনো উপায় নেই। এবং সেজন্য ভারত সরকারকে সতর্ক থাকতে হবে। নিশ্চয়ই দু দেশের মধ্যে ভবিষ্যতে যখন এই উগ্রপন্থা, চরমপন্থা, জঙ্গিবাদ ওখা নিয়ে আলোচনা হবে, তখন তো এই বিষয়গুলো আলোচিত হতে পারে। দাদা, আপনি জানেন আমাদের মাননীয় প্রধানমন্ত্রী মালয়েশিয়ার পরে চায়না সফরে আছেন বর্তমান। আজকে যতটুকু খবর পাওয়া যাচ্ছে যে ওনারা মংলা পোর্ট যেটা আছে সেটা চায়নাকে দিচ্ছেন। আবার সম্ভবত তিস্তা চুক্তি হতে পারে, এখনো শিওর না। এবং চায়নার যেটা আগে ভারতকে দেওয়া হয়েছিল আপনার ইকোনমি জোন, ওইটা নিয়ে অলরেডি চায়নাকে দিয়ে দেওয়া হয়েছে। টোটাল বিষয়গুলোকে কি মনে হচ্ছে? দেখুন, বাংলাদেশের নির্বাচিত সরকার তাকে ভারতের প্রধানমন্ত্রী আমন্ত্রণ জানিয়েছিলেন, এবং তিনি সেখানে না এসে
মালয়েশিয়া হয়ে চীনে যাওয়ার যে সিদ্ধান্ত, সেটা তাকে নিতে হয়েছে মূলত আমার যেটা মনে হয়েছে সেখানকার দক্ষিণপন্থী চরমপন্থীদের চাপে। তার কারণ হচ্ছে কেন মালয়েশিয়া? চীন তো ঠিক আছে, মালয়েশিয়া কেন? মালয়েশিয়া এই কারণে যে মালয়েশিয়া, আপনি হয়তো জানেন বর্তমান যিনি প্রধানমন্ত্রী, তিনি একসময় জামায়াতে ইসলামের শিবিরে, ছাত্র শিবিরের অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, এবং সম্প্রতি মালয়েশিয়া বেশ কিছু বাংলাদেশি জঙ্গিকে ধরে তারা আবার বাংলাদেশে ফেরত পাঠাচ্ছে। ফলে অনেকগুলো এই বিষয়গুলো কোন একটা চাপ তারেক রহমান সরকারের উপর ছিল যে মালয়েশিয়াটা অনেকটা নিরাপদ আশ্রয়স্থল ছিল এই ধরনের উগ্রপন্থীতে, সেটাতে কোনো সমস্যা তৈরি হয়েছে। বাকি যে মানে গণমাধ্যমে লেখার জন্য অনেক কিছু ভালো ভালো কথা লেখা হয়, মানে আর্থিক সম্পর্ক ইত্যাদি ইত্যাদি, প্রতিরক্ষা সংক্রান্ত সবই। মূল বিষয়টা এটাও একটা আছে, বলে রাখা চলবে না যে সেই জাকির নায়েক হোলি আর্টিজেন ঘটনার সময় যার ভূমিকা নিয়ে প্রশ্ন উঠেছিল তিনি কিন্তু মালয়েশিয়া ঠিক আছে পলাতক হয়ে। দ্বিতীয়ত চীনের প্রসঙ্গ। চীনের প্রসঙ্গে দেখুন, এটা বাংলাদেশ সরকারের একটা সার্বভৌম সিদ্ধান্ত। সেই সিদ্ধান্ত ভারত তো জোর করে পরিবর্তন করতে পারবে না, চাপও দিয়ে কোনো পরিবর্তন করা সম্ভব না। তারা মনে করেছেন চীনে যাওয়ার দরকার, যেতেই পারেন, অস্বাভাবিক না। ভারত প্রতিবেশী অন্য অনেক রাষ্ট্র চেষ্টা করেছিল চীনের সঙ্গে সখ্যতা বজায় রাখা, কিন্তু চীন কিন্তু যে কোনো অর্থসাধ্য কড়াই গন্ডায় সুদে আসলে গুনে নেয়। তাদের যে সুদের, আপনি ভালো করে যদি তুমি দেখো যৌথ বিবৃতিটা, বাংলাদেশ কিছু চেয়েছে আর চীন চেয়েছে, কিন্তু দুজনের সিদ্ধান্ত হয়েছে এমন কোন জিনিস জন স্টেটমেন্টে যেগুলো থেকে বলা হচ্ছে যে মংলায় তারা চায় যে মংলাপুর কেন, যে মংলাপুরটা ভারতের সহযোগিতায় তৈরি হয়েছিল, এখানে ভারতকে এর আগের সরকার তার ব্যবহার করার অনুমতি দিয়েছিলেন চট্টগ্রাম মংলা। একটা কথা পরে ব্যাখ্যা করতে গিয়ে সব বলেছেন যে আরো অন্য অনেক দেশকেও কিন্তু উপেক্ষা করা হবে না, এরকম একটা কথা বলেছে। আমার মনে হয়েছে যে চীনের যে অপরে যে সিদ্ধান্তগুলো, এগুলো সবটাই কিন্তু আকাঙ্ক্ষা, এগুলো বাস্তবায়ন হওয়ার নিয়ে সম্ভব হয়েছে। যদি তিস্তার কথাই বলি, এটা ঘটনা হলে তো ভারতের পক্ষে চিন্তাজনক, এ বিষয়ে কোনো সন্দেহ নেই। ভারতের ঘাড়ের কাছে বসে চীনা প্রযুক্তিবিদরা থাকবেন, তারা লাল ফৌজের লোক, গোয়েন্দা বাহিনী এখানে থাকলে ভারতের পক্ষে অস্বস্তিকর নিশ্চয়। ভারত এমন কোনো কাজ করেনি আজ পর্যন্ত সামরিক দিক থেকে তাদের মাটি থেকে যেটা বাংলাদেশের জন্য ক্ষতি হয়, সেরকম কোনো কাজ করেনি। বাংলাদেশ সবসময় বলছে যে বাংলাদেশের জমিও ভারতের বিরুদ্ধে ব্যবহার করতে দেওয়া হবে না, কিন্তু এই ধরনের যদি প্রতিরক্ষা সংক্রান্ত সমঝোতা হয় সেক্ষেত্রে অবশ্যই ভারত বাংলাদেশের ভূখণ্ড ভারত বিরোধী কাজে ব্যবহৃত, কারণ চীন তো ভারতের ঘোষিত শত্রু, বন্ধিত নয়। দুদেশের মধ্যে সরাসরি যুদ্ধ হয়েছে, মাঝে মাঝেই হয়ে থাকে। দ্বিতীয়ত তিস্তা প্রসঙ্গে কিন্তু জয়েন্ট স্টেটমেন্টে বলা আছে চীন তার ক্ষমতা এবং সম্ভাবনা খতিয়ে দেখে তবে সিদ্ধান্ত নেবে। চীন সিদ্ধান্ত নিয়েছে এটা লেখা নেই, ফলে আমার মনে হয় তারা আরো অনেক কিছু বিষয় হয়তো দেখতে চাইছে না, কতটা ফিজিবল বা কতটা করা যায় সেটা একটা দেখার বিষয় আছে। এখন দেখুন ওখানে যদি হয়, সেটা হলে ভারত তার বিকল্প ব্যবস্থা করবে। কেউ কেউ তো বাংলাদেশ থেকেও বলেছেন যে চীনকে দেওয়ার পর সেটা এমন হলো যেটুকু পানি আসছিল এটাও হয়তো আসবে না, ভারত হয়তো নদী অন্য পথে পানি ঘুরিয়ে দিতে পারে, তাই না, চ্যানেল কেটে, খাল কেটে। ফলে এটা যতক্ষণ না বাস্তবায়িত হওয়ার পথে প্রথম পদক্ষেপ হচ্ছে, তার আগে এটা নিয়ে এখনো পর্যন্ত ভারতের, আমি বলছি ভারতের উদ্বেগের কিছু আমি এখনো দেখছি না এই মুহূর্তে। কারণ গোটাটা ঘোষণা আছে, আকাঙ্ক্ষা আছে, ইচ্ছা আছে, কিন্তু চুক্তি নয়। দ্বিতীয়ত বাংলাদেশ ওই প্রসঙ্গগুলো ছাড়াও যে নিজেদের আর্থিক চীন যে ঋণ দেয় তাদের সুদের হার অনেক বেশি, সুদ কমানোর আবেদন করা হচ্ছে, কিন্তু সুদ কমাবে চীন এই প্রতিশ্রুতি দেয়নি। ফলে জয়েন্ট স্টেটমেন্টের বিটুইন দ্য লাইনগুলো যদি পড়েন, আমার মতে হচ্ছে গণমাধ্যমে প্রকাশ করার জন্য অনেক কিছু প্রকাশ করতে হয়, ইতিবাচক প্রকাশ করতে হয়, কিন্তু যারা কূটনীতিবিদ তারা জানেন যে আসলে বিষয়টার মধ্যে প্রাপ্তিক যোগ কিন্তু শূন্য। কারণ চীনও এই মুহূর্তে আর্থিক সংকটে আছে,
বিশেষ করে যুদ্ধের কারণে প্রত্যেকটা দেশের সঙ্গে চীনও সংকটে আছে। 5 বছর আগে চীন সম্ভাবনা এবং মানে আমাদের সক্ষমতা বিচার করে সিদ্ধান্ত নেব, এই লাইনগুলো আগে বলা হতো না, এগুলো এখন বলা হচ্ছে কারণ আর্থিক সংকট। এসিজেড এর প্রসঙ্গে, এসিজেড তো ভারতকেও দেওয়া হয়েছিল, সেটা কোনো কারণে বাস্তবায়ন হয়নি। চীন রীতিমতো একটি ব্যবসায়িক দেশ, তারা কড়ায় গন্ডায় সবকিছু বুঝে নেয়, এবং সেক্ষেত্রে কিন্তু যে পরিমাণ ঋণের বোঝা বলা হচ্ছে, এগুলো ঋণ কোনো দান নয়। এই ঋণকে তো বাংলাদেশের মানুষকে বইতে হবে, তাই না? তার একটা দাম দিতে হবে প্রত্যেক। সুতরাং কতটা বাংলাদেশের জন্য লাভজনক সেটা একটা, কারণ মূলত দেখুন চীনে আসার মূল উদ্দেশ্যটা ছিল ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের দাভোস সামিটে যোগ দিতে। তিনি যেহেতু চীনে যাচ্ছেন, সেই কারণে চীনের সঙ্গে একটা দ্বিপাক্ষিক সৌজন্যমূলক বৈঠক বা দ্বিপাক্ষিক বৈঠক করার একটা প্রস্তাব দেওয়া হয়, যেটা চীনও সাদরে গ্রহণও করেছে, এটা রাজিও হয়েছে। কিন্তু কোন কোন চীনা সংবাদপত্রে আমি শুনেছি লিখেছে সম্পাদকীয়তে যে ভারত কেন নির্দেশ দেবে বাংলাদেশ কি করবে। ভারত কোনো নির্দেশ দেয়নি, আপনি যেখানে বেশি যান না, চীনে যাবেন কোথাও যাবেন সেখানে যান, কে বারণ করেছিল? একসময় তো মলদ্বীপও গিয়েছিল, শ্রীলঙ্কাও গিয়েছিল, লাভ হয়েছে। শেষ পর্যন্ত তাদের আর্থিক সংকটে, তাদের অন্য সমস্যার সমাধানে ভারতকেই আর্থিক সাহায্য করতে হয়েছে। আজকে তারা প্রত্যেকে ভারতের মুখাপেক্ষী। সুতরাং ওটা অবস্থার নিরিখে ভারত হচ্ছে আপনার অনেকটা পরিবারের মতো, তাই না? আর আপনি চীনের, আমাকে একজন প্রাক্তন হাই কমিশনার বলেছিলেন, যখন এই প্রশ্ন উঠেছিল বারে বারে আপনারা চীন যান, মানে শেখ হাসিনার সময়, উনি তখন বলেছিলেন ভারত হলো আমাদের ভাই, ভাইয়ের কাছে সাহায্য চাওয়া আর ব্যাংকের কাছে সাহায্য চাওয়ার মধ্যে ফারাক আছে। চীন হলো ব্যাংক, ব্যাংক থেকে ঋণ নিচ্ছে, এটা তো ভাই নয়। সে যে চীন বাংলাদেশকে যুদ্ধে স্বাধীনতায় বিরোধিতা করেছে, যে চীন স্বীকৃতি দিতে দেরি করেছে, বঙ্গবন্ধু হত্যাকাণ্ডেরও নিন্দা করেনি, সেই চীন হঠাৎ গোটা বাংলাদেশিদের প্রেমিক হয়ে যাবে, ভাবাটা যারা ভাবছেন তারা ভুল ভাবছেন। কারণ চীন বন্ধু হবে ওই জামায়াত ইসলামী চরমপন্থী এদেরই। একটা প্রসঙ্গ হয়তো জানি না, তোমাদের তুলনী আমি বলছি, যেটা দেখলাম যেটা চীন আর একটা প্রস্তাব দিয়েছে শি জিনপিং এর সঙ্গে বৈঠকের পর, সেটা হচ্ছে বাংলাদেশ মিয়ানমার হয়ে চীন পর্যন্ত একটা অবস্থা। এই যোগাযোগ হলো চীনের পুরোনো প্ল্যান ছিল বেল্ট রোড ইনিশিয়েটিভ, যেটাতে শেখ হাসিনা সরকার প্রথমে যোগ দিয়েও পিছিয়ে এসেছিলেন, যেটা বাস্তবে হওয়া সম্ভব। মনে রাখতে চলবে না যে এই করিডোরের কথা কিন্তু যুক্তরাষ্ট্রও চাইছিল। ফলে শুধু ভারত নয়, এই পদক্ষেপ নিতে গিয়ে কি যুক্তরাষ্ট্র, যার কাছে ঋণী থাকা উচিত তারেক রহমান সরকারের, ক্ষমতা পরিবর্তনের যে ঘটনার নেপথ্য যে শক্তি, তাকে উপেক্ষা করে থাকবেন কি? 2001 থেকে 6 যদি ইতিহাস পড়ে দেখেন, পুরনো ইতিহাস, 1 থেকে 3 চমৎকার চলছিল, ভারতের সঙ্গে সুসম্পর্ক ছিল। যখনই চীনের সঙ্গে ঘনিষ্ঠতার তীব্রতা বাড়লো, দেখুন 3 থেকে 6 পরে খালেদা জিয়া সরকারের সাথে পতন ঘটলো, তাই না? পতনে ঘটানোর জন্য মানুষের ক্ষোভ এত বেড়ে গেল। আমি জানি না সে সময় তো আমেরিকার নেপথ্য কোনো ভূমিকা পালন করছে না। আপনারা জানেন অনেক পুরনো যারা বাংলাদেশের রাষ্ট্রদূত ছিলেন, মার্কিন রাষ্ট্রদূত, তারা অনেকে বলেছেন সেই সময় বা পরবর্তীকালে, তাদেরকে উইকিলিক্স থেকে আমি দেখেছি, তারা চেয়েছিলেন খালেদা জিয়া সরকারের পতন ঘটুক, তারা চেয়েছিলেন শেখ হাসিনা সরকার আসুক। ফলে চীনের সঙ্গে সখ্যতাটা এই জিও পলিটিক্সে, চীন এমন একটা দেশ না, কিন্তু কয়েকদিন আগে ট্রাম্পকেও স্বাগত জানিয়েছে, তাই না? এমন একটা দেশ, সেই তার নিজের স্বার্থে চলে সত্যি সত্যি, এবং সে যদি দেখে কোথাও তার স্বার্থে আঘাত লাগছে, তাহলে কিন্তু সে কিন্তু হাত তুলে নেবে, সে আপনার পাশে থাকবে না। সে চীন সেই ধরনের, চীন হচ্ছে আপনার ব্যবসায়িক বন্ধু, চীন আপনার প্রাণের বন্ধু নয়, চীন আপনার রক্তের বন্ধু। রক্তের বন্ধু যে, সে আপনার সংকটে
অসুবিধা হতে পারে, মতবিরোধ হতে পারে, অনেক কিছু হতে পারে, কিন্তু সে কিন্তু আপনার সংকটে থাকবে, এটুকুই বলতে পারি। দাদা ঠিক যেই মুহূর্তে তারেক জিয়া গেলেন চীনে, সেম একই সময় আপনার অজিত দোভালের সাথে চীনের যেই আপনার ন্যাশনাল সিকিউরিটি অ্যাডভাইজার বা উনি ওনাদের বৈঠক। এইদিকে বাংলাদেশে আসলেন নতুন কূটনীতিক যাকে মন্ত্রী মর্যাদা দেওয়া হলো। আমেরিকা সরাসরি সর্বপ্রথম, সম্ভবত এটা খুব দ্রুতই আমেরিকান অ্যাম্বাসেডর শুভেচ্ছা জানালেন এবং আরো একজন কে জানি শুভেচ্ছা জানিয়ে টুইট করেছেন। কাহিনীগুলো কি মনে হচ্ছে? দেখুন, এখানে ব্রিক্স এর ন্যাশনাল সিকিউরিটি অ্যাডভাইজারদের বৈঠক ছিল। চীনের পররাষ্ট্রমন্ত্রী তিনি পরবর্তীকালে দ্বিপাক্ষিক বৈঠকও করেছেন এবং তিনি পররাষ্ট্রমন্ত্রীও। এটা ভেবে রাখা দরকার যে যখন যে মুহূর্তে তারেক জিয়া চীন সফর করছেন, পররাষ্ট্রমন্ত্রী যিনি চুক্তির বিষয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন তিনি কিন্তু নেই।